13 মিনিট 15 সেকেন্ড 3 গোল পুরোপুরি বদলে গেল একটা ম্যাচের ভাগ্য। 2-0 ম্যাচের 78 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে মেসি বাহিনীর কামব্যাক। এভাবেও ফিরে আসা যায়, তবে এই গল্পের সবটাই যে আকাশি সাদার জয়গান তা নয়। আছে মিশরীয়দের ক্ষোভ, তারা কাঠগড়ায় তুলছেন ম্যাচের রেফারি ফ্রান্সোয়া লেটেক্সিয়াকে। আরেক ম্যাচে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড। ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল, প্রেজেন্টেড বাই হামদর্দ আমরুপালি। সঙ্গে আছে আমি রঞ্জন শান্ত, আর আমার সঙ্গে অনলি তপু বর্মন। ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল। থ্যাংক ইউ দাদা। এবং যে হাফ ছেড়ে বাঁচার ব্যাপারটা সেটা ঘটেছে আর্জেন্টিনা ম্যাচে, বাট টু বি ভেরি অনেস্ট, আপনার কাছে যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে আর্জেন্টিনার চেয়ে বেটার ফুটবল খেলেছে কিনা মিশর? না, আর্জেন্টিনা থেকে বেটার ফুটবল খেলেনি, কিন্তু তাদের যে প্ল্যানটা ছিল যে কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনাকে হার্ট করবে, সেটাই কিন্তু করেছেন। ইভেন তো আপনি যদি ফার্স্ট গোলটা দেখেন, এই জায়গায় আমি বলবো যে আসলে লিসান্দ্রো মার্টিনেসের এইখানে একটু মার্কিংয়ে প্রবলেম ছিল। আদারওয়াইজ আপনি যদি দেখেন যে তারা কিন্তু সবসময় ব্যাকফুটেই ছিল, তারা একটা লো ব্লক তৈরি করার চেষ্টা করেছে। সেইখান থেকে আপনার যদি সেকেন্ড গোল দেখেন, কাউন্টার অ্যাটাকে সালার পায়ে বল যায়, যাওয়ার পরে আপনার রাইট সাইডে দেয়, খুব সুন্দর করে অ্যানজোকে বিট করে একটা ক্রস আসে। তো তাদের যে প্ল্যান ছিল, তারা কিন্তু আমি বলবো যে 100% সাকসেস। তারা 2-0 গোলে এগিয়ে ছিল। তারপরে আসলে আর্জেন্টিনার যে ব্যাপারটা দরকার ছিল সেটা হলো গোল। আসলে ফার্স্ট গোলটা যখন রোমেরো করে ফেলেন, তখন থেকে আমার কাছে মনে হয় যে মোমেন্টামটা পুরো আর্জেন্টিনার ফরে চলে যায়। ওকে, তারপরে যেটা হয়েছে আমরা দেখেছি, আসলে শেষ ওই যে ঘটনাটা বলছিলাম যে একেবারে লাস্ট মোমেন্ট, অর্থাৎ 79 মিনিটে প্রথম গোল, 83 মিনিটে তারপর সেটা শোধ দেয়, এবং 90+3 যে লিডিং স্কোরটা করা, সেটা একেবারে দুর্দান্ত একটা জার্নি ছিল। তবে এই ম্যাচের আদ্যপান্ত নিয়ে আমরা কথা বলবো, ভেতরে যা কিছু ঘটেছে সেটা নিয়ে যাদের কমপ্লেন আছে সেটাও আমরা পরিষ্কার করার চেষ্টা করবো। আমরা একটু ম্যাচের স্ট্যাট দিয়েও শুরু করতে পারি, যেটা ঘটেছে আর্জেন্টিনা ভার্সেস মিশর ম্যাচে। বল পজিশন, টোটাল শটস, পাসেস অ্যান্ড ট্যাকলস, সেই জায়গাতে কিন্তু বেশ খানিকটা এগিয়ে আর্জেন্টিনা ছিল, তবে সুযোগ কাজে লাগিয়েছে মিশর শুরুতেই দুটো। টোটাল শটসেও আর্জেন্টিনা 19-5, মিশরীয় কিপার অনেক সেভও করেছেন, পাসেসেও বেশ খানিকটা এগিয়ে 602, 349, আর ট্যাকেলে 20-16। তো এই জায়গা দেখে বোঝা যাচ্ছে, অন্তত যদি পরিসংখ্যানের ফুটবল বলি, সেখানে আর্জেন্টিনা এগিয়ে। ডেফিনেটলি আর্জেন্টিনা এগিয়ে। আপনার কিছু কিছু খেলা আছে যেটা কিনা আসলে আপনার অপোজিশন টিম, এরকম টিমের এগেনস্টে কি ফরমেশনে বা কি প্ল্যান অনুযায়ী তারা ম্যাচটাকে খেলবে। আসলে ইজিপ্ট যদি আপনি ওভারঅল সেভাবে হিসাব করেন, তারা মানে টোটাল 5টা শট মেরেছে, সেখান থেকে 2টা গোল হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা আসলে যদি ওইভাবে হিসাব করেন, তাহলে আপনি এভারেজে হয়তোবা সব কিছুতে আর্জেন্টিনা এগিয়ে আছে, কিন্তু 5টার মধ্যে 2টা গোল। তাদের যে প্ল্যানটা আমি শুরু থেকেই বলেছি, তারা আসলে এক্সিকিউশন করেছে ভালোভাবে, এবং তারা কিন্তু সাকসেস। তো আমরা শুরু থেকে যাব আমরা একটু মিশরে যে প্রথম গোলটা হয়েছে সেটার ছবি দেখবো, কারণ শুরুটা তাদের গোল দিয়ে হয় ঘটনার বলা যায়। তো এইটা হচ্ছে ম্যাচের 15 মিনিট শুরু হয়, আমরা ঠিক পাসটা দেখছি ওখানে, পরের ফ্রেমে আমরা দেখব ঠিক লম্বা করে পাস বাড়ানো হয়েছে, এবং তারপরে ক্লিন একটা হেডে ক্লিন একটা গোল। একেবারে এই লম্বা পাসে হঠাৎ করে এই গোলটা, কিছু করার ছিল না এমির। না, আসলে এটা কিন্তু তাদের একটা প্ল্যান। আপনি হয়তোবা দেখেছেন, হয়তোবা আমরা সবাই দেখেছি, তারা কিন্তু এর আগে 2বার এরকম ভাবে অ্যাটেম্প করেছেন। সেই 2টাতে সাকসেস হয় না, কিন্তু তৃতীয়বারেরটা কিন্তু সাকসেস হয়েছে। আসলে তারা কর্নার থেকে শর্ট কর্নার করেছে, করার পরে সে আবার তাকে দিয়েছে, দেওয়ার পরে আবার তাকে কাটব্যাক করেছে, সেখান থেকে সে ওয়ান টাচে ক্রসটা করে। তো আসলে এইসব ব্যাপার কিন্তু ডিফেন্ডারদের জন্য একটু কঠিন হয়, কারণ আপনি কখন কোন সময় বল চলে আসবে, এটা কিন্তু একটা ডেঞ্জার ব্যাপার। কারণ সে ডাইরেক্ট ক্রস করে নাই, 1-2 করে ক্রস করা হয়েছে, এটাকে বলে মানে কাটব্যাক দেন ক্রস। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যেটা শুরুতে বলছি আমি, লিসান্দ্রো মার্টিনেসের বডি শেপটা প্রায় ঠিকই ছিল, কিন্তু তার ইজিপ্টের প্লেয়ারের আগে যাওয়া দরকার ছিল, যে স্পেসটা সে আর কি পেয়েছে হেড দেওয়ার জন্য, সেই স্পেসটা আর কি যদি সে আরেকটু ক্লোজ করতে পারতো সামনের দিকে, সেটা পারেনি। কিন্তু ইমিডিয়েট এটার পরে আমরা যদি দেখি, পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা মিনিট 5 পরে, অর্থাৎ হ্যাঁ, তখন 19 পেরিয়ে 20-এর দিকে যাবে খেলা, তার আগে। তো সেই পেনাল্টি পাওয়াটাও যদি আমরা দেখি, ঠিক এই জায়গায় আমরা পরের ছবি দেখলে আরো পরিষ্কার হবে। প্রথম টাচটা বলেই লেগেছে, এবং তারপরে এই ট্যাকলটা করা হয়, যে কারণে পেনাল্টি হয়। ট্যাকলেফিকা আসলে আউটস্ট্যান্ডিং রান, এবং আই থিঙ্ক প্যারাদেস বলটা দিয়েছে। যে এই যে রান এবং যে আপনার আইকিউ, মানে একটা যে আন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু ট্যাকলেফিকা শুধু এইটাই করে নাই, তার আগে আলভারেজকে বল দিয়েছে 3-4বার ভালো অ্যাটাক করেছেন এই পজিশনে।
আসলে এটা জেনুইন পেনাল্টি, এটা আমরা সবাই দেখেছি, এই জায়গায় কোনো ডাউট নাই। ওকে, তাহলে সে আগে বলটাকে কন্ট্রোল করেছে, দেন সে এসে আপনার ফাউল করেছে পিছন দিয়ে। ওকে, আমরা পরের ছবি দেখি। তারপর পেনাল্টি আলটিমেট যে জায়গা সেটা মিস হয়ে গেল, গোলটা হয়নি। না, আমি আসলে ভেবেছি যে মেসি হয়তো আগের স্টাইলে যেগুলোতে সে আসলে লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে থেমে থেমে মেরেছে, আমি মনে হয়েছে যে সে এটা করবে না, সে যে ডাইরেক্ট জেরে দিবে, যেটা কিনা আসলে সে বারও দেখে নাই, বার দেখেছে কিন্তু গোলকিপারকে সে দেখেনি। ওকে, গোলকিপারের পজিশনটা সে মারার আগে দেখেছে, বাট বল মারার সময় দেখেনি। গোলকিপার আমরা হয়তো বা রিপ্লে দেখেছি, গোলকিপার কিন্তু আগে এই সাইডে চলে এসেছে, তো সেই ক্ষেত্রে বলটাও ছিল গোলকিপারের আমরা একটা মানে একটা শব্দ বলি যে প্রিডিটারমাইন্ড, মানে আগে থেকে সেট করে রেখে ফেলেছিলেন। ডিটারমাইন্ড, এবং বলটাও একদম গোলকিপারের জন্য একটা ফেভারিট হাইট ছিল, তো আর এটা অনেক লম্বা গোলকিপার। এই পেনাল্টি সেভ হওয়ার পর কিন্তু গোলকিপারের ডিফারেন্ট লেভেলের আমরা পারফরমেন্স দেখেছি। লিওনেল আপনি মেসির- যদি ম্যাকালিস্টারের হেডের বলটা দেখেন, লাউতারো আলভারেসের সেভটা দেখেন, তো এইটা অল অ্যাবাউট এই মেসির পেনাল্টি সেভ দেওয়ার কারণে হয়েছে। এটা কি একেবারে আপনার কাছে র্যান্ডম একটা আরেকটা মিস, নাকি এবারে তো ওয়ার্ল্ড কাপে আমরা এর আগেও দেখলাম মানে সময়ের সঙ্গে পেনাল্টির অ্যাকুরেসি কিংবা ওই যে ট্যাকটিক্যাল মুভমেন্ট, টাইমিং, যে বুদ্ধি, যেটা আমরা আপনি বলছিলেন যে হয়তো থেমে থেমে শেষ মুহূর্তে দেখে মারবেন, এই জায়গায় একটা কি প্রেসার নেওয়া বা এটা না, কি আমার কাছে মনে হয়েছে হয়তো বা আমরা সবাই বুঝতে পেরেছি যে মেসি গত ম্যাচে একটা পেনাল্টি মিস করে, তো আসলে এই ম্যাচে সে কিভাবে কোন অ্যাপ্রোচে শুটটা নিবে, আসলে তার ডিসিশনটা আমি বলবো যে খারাপ ছিল না, খুবই ভালো ছিল, এবং সে ওয়ান অফ দা গ্রেটেস্ট প্লেয়ার হ্যাঁ, আসলে। সেটা কিন্তু সেটা এখন কি একটু ধার কমছে কিনা এসব পেনাল্টির, যদি আমরা রেশিও দেখি মোস্ট মিস হ্যাঁ, পেনাল্টি, যদি আপনি রেশিও দেখেন ওয়ার্ল্ড কাপে অলরেডি সে মেবি 4টা পেনাল্টি মিস করে ফেলেছেন, তো সেই ক্ষেত্রে আসলে এটা একটা প্রেশার, এটা একটা আন্ডার প্রেশার, তার সাথে আপনার এক গোলে পিছিয়ে ছিল, ওই প্রেশারটা আসলে একটু মেবি মেসিকে একটু বেশি ঘাবড়িয়ে দিয়েছে। ওকে, তো হেয়ার কামস দ্য কন্ট্রোভার্সি। আমরা এর পরের ধাপ থেকে হয়তো দেখবো ঘটনা কি ঘটেছিল। আবারও একটা গোল মিশর দিয়ে দেয়, সেটা 58 মিনিটের সময় একটা থ্রু পাস, দারুণ সালার সামনে বাড়িয়ে দেয়া, এবং যিনি গোল করেন অসাধারণ একটা পাস। আমরা পরের ছবি দেখলে বুঝবো, পুরো অন টু অন হয়ে যায় এবং কি প্রগতিতে পরবর্তীতে যে মার্টিনেজ বিটেন একটু এগিয়ে আসেন এবং ক্লিন একটা গোল, যেটা আসলে আলটিমেটলি নো গোল হয়েছে। জিকো। তো এই গোলটা জিকোর, হ্যাঁ, তো এইখানে যে ঘটনাটা ঘটেছে আর কি, মানে তার প্রথমত আগে এই কি গোলটা ঘটেছে কেমন ওই ছিল? ছবিগুলো আছে? অবশ্যই সেটা দেখবো আমরা। আমরা তাহলে একটু সামনে আগাই, যে নো গোলের ঘটনার ব্যাকগ্রাউন্ডে কি ছিল, কেন নো গোল, ভিআর চেক হলো, হ্যাঁ, কিন্তু আমরা ওই জায়গায় যে দেখলাম 57 প্লাস সামথিং বা 58 দিকে যাচ্ছে, 59 ক্রস করে গেল, মানে একটু সময় নিয়ে গোলের উদযাপন শেষ, সবকিছু শেষ, রেফারি তখন গেলেন, ভিআর মনিটর চেক করলেন, তখন আমরা এই জায়গাটায় দেখি হ্যাঁ, এটা তো স্টেপটা। ঠিকঠাক। এটা ঠিকঠাক, কারণ আপনি যখন গোল হচ্ছে 2 মিনিট পরে যদি আপনি এই গোল চেক করার জন্য আপিল করতে পারেন, হোয়াই নট আপনি ফাউলের জন্য আপিল করতে পারবেন না? কিন্তু আপনার এই কথাই তো সামনে যত আলোচনা গড়াবে তখন আসবে যে কেন পরবর্তী সময়ে সালাডটা দেখা হলো না, আমরা সেই আলোচনায় আসবো। জি। কিন্তু এখানে আপনার মনে হচ্ছে যে ঠিক আছে, গোল হয়েছে, উদযাপন হয়েছে, পরে আপনি রিয়েলাইজ আপনি এই জায়গায় আমি আরেকটা কথা বলতে চাই, আপনি লিসান্দ্রোর বডি শেপটা দেখেন এবং বলটা দেখেন, তার পুরো আন্ডারে সবকিছু তার ফেভারে, এবং অন্য যে পায়ে টাচ করছেন অপর পায়ে প্রেস, প্রেস, তো দ্যাট মিন্স এটা তো জেনুইন ফাউল। কিন্তু বলা হচ্ছে যে বাসিটা তার আগে নাকি তিনি, এটা হতেই পারে যে রেফারিরা এড়িয়ে অনেক সময় দেখতে পান না, হ্যাঁ, বুঝতে আপনি পারেন না, লেটে না, ক্যারি অন একটা কথা আছে ফুটবলে, যে আপনি যখন অ্যাডভান্টেজ বা আপনার ফেভারে বল থাকবে তখন ক্যারি অন, এটা আপনি চালায় যায় রেফারি, কিন্তু আফটার দ্য ফিনিশ ওই সময় ডিসিশন নিতে পারবে। ওকে, বুঝতে পেরেছেন? সেটাই করেছে। যে জন্য এখন বার আছে, আপনার উপরে 3 জন আছে অ্যাসিস্ট্যান্ট রেফারি, মাঠে 5 জন আছে, তো এটা তো এই ডিসিশন নেওয়ার জন্য আপনার এখন ভেরি ইজি। ওকে, তো এটা রেফারির উপর, যে ঠিক আছে গোল হয়েছে, ওই সময় ক্যারি অন করেছেন, গোল হয়ে গেছে, তার মনে হয়েছে দেখা উচিত এখন, যার কারণ কমপ্লেইন বা কমপ্লেইন করেছে, তো মেসি সবাই কমপ্লেইন করেছে, না, কমপ্লেইন তো সালাও করেছিল, আমরা সেই প্রসঙ্গে আসবো, তবে তার মনে হয়েছে যাই, এবং কিন্তু এই ব্যাপারটাই আসলে আরেকটা দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে যে বিষয়টা আর্জেন্টিনা বলেই বাড়তি গুরুত্ব দিয়ে দেখা হলো, যেটা মিশরের ক্ষেত্রে হচ্ছে না, বা সামনে আমরা দেখবো হয়নি এরকম এখন কি আপনার কি মনে হয়? মানে এটা আসলে একটা, আমি বলবো যে কনজারভেটিভ থিংকিং এবং কমপ্লিকেশন অনেক কিছুই আছে এখন। অল অ্যাবাউট ধরেন ওই সিচুয়েশনে রেফারি সুপ্রিম, এই যে নো গোল, ঠিক আছে, নো গোল, হ্যাঁ, আমি তো দেখেছি, তো আমি হয়তো অনেক দূর থেকে খেলাটা দেখছি, তাই না, তো আমরা আসলে আমাদের মতামত দিতে পারবো, অনেক ডিসকাশন করতে পারবো, অনেক
নেগেটিভ পজিটিভ কথা বলতে পারবো, কিন্তু অল অ্যাবাউট তার ডিসিশন। তার ডিসিশন বা কিন্তু রুলস রেগুলেশন সেটা Yes. সব ঠিকঠাক তো আছে। হ্যাঁ, যারা কথা বলি এটা নিয়ে হয়তো অনেকে আবেগী হয়ে কথা বলছে, আবার অনেকে একটু রুলস নিয়ে কথা বলছে, যদিও একটু ডিলে হয়েছে এটা নিয়ে সেই প্রসঙ্গটা না, এই কারণে পজিটিভ নেগেটিভ তো আপনার ভালো জায়গায়ও থাকে, তো সেই ক্ষেত্রে তো আপনার এরকম কমপ্লিকেশন ডিসিশন এই জায়গায় তো লাখো লাখো কোটি কোটি কমেন্ট সিদ্ধান্ত আছে, ব্যক্তিগত একটা নিজস্ব যে চিন্তাধারা সেইখান থেকে তো সবাই আপনার এইসব ব্যাপার তবে নিয়ে এই কথা গোলটা হয়নি সেটা স্বাভাবিকভাবে মিশর মেনে নিতে কষ্ট হয়েছে তাদের, এবং আমরা ইয়েলো কার্ড দিতে দেখেছি, আমরা পরের ছবিটা দেখবো যিনি অ্যাসিস্ট্যান্ট করছিলেন তাই না, তাকে ইয়েলো কার্ডটা দেখানো হয়েছে, এবং হোসাম হাসানও তিনি এগিয়ে গিয়েছিলেন, পরবর্তীতে রেফারি একটু কড়াই হলেন যে নো গোল, আমি বলেছি মানে নো গোল, তো ঠিক আছে ইয়েলো কার্ড। এটা এখানে আপনি কিভাবে ডিফাইন করবেন ম্যাচের এই মোমেন্টে আসলে 2-0 গোলে এগিয়ে যেতে পারতো মিশর, স্বাভাবিকভাবে তাদের কোচিং স্টাফরা খুশি নয়, ইয়েলো কার্ডটা কিভাবে দেখবেন? এটা ইয়েলো কার্ড, এটা কিন্তু গোলের সিচুয়েশনে না, ওই যে দেখেন একটা প্লেয়ারকে ট্যাকল করা পড়েছিল, হয়েছিল, হ্যাঁ ইমিডিয়েট পরে কিছুক্ষণ পরে, হ্যাঁ এটা হলো আপনার ফার্স্ট গোলের পরে ট্যাকল করা হয়েছিল, তো ওই ট্যাকলটার জন্য সব কোচিং স্টাফ রেফারির দিকে তেড়ে যায়, আসলে ইট ওয়াজ মানে ফেয়ার ট্যাকল না, এই জায়গায় তুমি কাট শো করতে পারতা। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে মানে কোচিং স্টাফ রেস্ট্যান্ট কোচ সে যে চার্জ করে তারপরে ইয়েলো কার্ডটা আর কি রেফারি শো করে। ওকে 1-0 এগিয়ে যাওয়ার পর, ইনফ্যাক্ট 15 মিনিটে গোল হয়েছে 20 মিনিটের দিকে এটা ঘটনাটা, কিন্তু মানে বিষয়টা এটা একটা মানে মিশরীয় স্টাফদের উপর রেফারির দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি দেখছে সবাই, কিন্তু রেফারির দিকেও তো তারা কোনো কথাবার্তা বলতে পারেন বা যেটা রুলসের বাইরে সেরকম কথা বলে ফেলতে পারেন না, আসলে আপনার রেফারির আপনি কথা বলতে পারবেন, আপনি এখনকার নিয়মে ক্যাপ্টেন রেফারির সাথে নেগোসিয়েশন করতে পারে। কোচ আসলে কখন ইয়েলো কার্ড খায়? কোচ যখন আপনার ধরেন কোচেরও একটা আছে, স্বাধীনতা আছে, একটা সময় আছে যে এই সময় বা এই টাইমে সিচুয়েশন অনুযায়ী আপনি তার সাথে কথা বলতে পারেন বা চার্জ নিয়ে কথা বলতে পারেন, কিন্তু সামহাও আপনি যদি বেশি ক্রেজি হয়ে যান, তাকে যদি ধরেন ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, সেক্ষেত্রে তার সেই ক্ষমতা আছে আপনাকে ইয়েলো কার্ড দেওয়া, রেড কার্ড দেওয়া। আমরা কিন্তু অনেকবার দেখেছি, অনেক কোচকে দেখেছি, তো তারা কিন্তু আসলে আউট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো এই ক্ষেত্রে কিন্তু আসলে সবকিছুর একটা রুলস আছে, এই রুলসটা যদি আপনার ধরেন বোথ টিমের জন্যই, নট অনলি শুধু মিশরের জন্য, এটা আর্জেন্টিনার জন্য প্রযোজ্য, ইভেন দো এটা ইজিপ্টের জন্য প্রযোজ্য। এবং আমার মনে হয় ওইখানে প্লেয়ার যে পড়েছিল সম্ভবত একটা রুলস তো আছে যে দ্রুত বাইরে যেতে হবে যদি আপনি যদি না, এখন ঘটনা হয়েছে এটা মানে ফাউলটা পেয়েছে ইজিপ্ট, ওই প্লেয়ারটাকে আপনার একটা ট্যাকল করা হয়েছে উইদাউট বলে। মোহাম্মদ সালাহ অবাক হচ্ছিলেন খুব স্বাভাবিকভাবে এই ডিসিশনের পর, একটু অসহায় যে আমাদেরকে এরকম করা হচ্ছে। আমরা একটু মুভ অন করি, আমরা পরবর্তীতে যেটা হয়েছে যে আসলেই 2-0 গোলে এগিয়ে গেছে যখন মিশর, অর্থাৎ ইজিপ্টের সেকেন্ড গোলটা যদি আমরা দেখি, সেই গোলটা তো হয়েছে লিগ্যাল গোল, সেদিকে আমরা যদি এগিয়ে যাই, হ্যাঁ একটা পাস এলো, আসলে এই পাসটা কোথা থেকে এলো 68 আপনি দেখেন, অপোজিট হাফে যখন আর্জেন্টিনা কর্নার পেয়েছে, কর্নার থেকে বলটা যখন আপনার ক্লিয়ার হয়, ক্লিয়ারটা একদম পারফেক্টলি করে একবারই মোহাম্মদ সালাহকে তারা চুজ করে, সালাহ একদম আপনার ওদের হাফ থেকে পুরো ডি বক্সের সামনে নিয়ে বলটা রাইট সাইডে দেয়, যে প্লেয়ারটা আসলে দুর্দান্ত খেলেছে, সে আসলে এনজোকে মানে কোনো সুযোগই দেয়নি, এনজোকে আউটসাইড ইনসাইড করে বিট করে জাস্ট লে ব্যাক করে, আর যেটা জেকো আইসে এই যে জাস্ট রকেট ফিনিশ করে, মানে পরের ছবি দেখলে আমরা বুঝবো খুবই ভালো ফিনিশ। এটা খুবই একটা প্ল্যান, যে প্ল্যানটা আমি আগেই আপনাকে বলেছি যে তারা আসলে তাদের প্ল্যানে পুরো সাকসেস। এখন যদি গোল ধরে না রাখতে পারে, এটা তো আর আসলে কিছু করার নাই। এই গোলটা একেবারে লিগ্যালি খুব দারুণ ভাবে, এখানে স্কিলে বিট, পেসে বিট দারুণ ভাবে একটা থ্রু পাস বা সালার অ্যাসিস্টে বা যত দ্রুত বল ও প্রান্ত থেকে এ প্রান্তে আনলেন, সেই জায়গায় গোল হয়ে গেল। ওকে ফাইন, তাহলে 68 মিনিট পেরিয়ে গেল, 2-0 গোলে মিশর এগিয়ে গেল, স্বাভাবিকভাবে প্রেশারটা বাড়লো। তবে সেই প্রেশারটা আর্জেন্টিনা রিলিজ করতে পেরেছে কোথায়, যে 79 মিনিটে আমরা সেই গোলটা দেখতে পারি। এবার আর্জেন্টিনার ফার্স্ট গোল, তো এখনো রেফারিং নিয়ে প্রসঙ্গ থাকবে, তবে এই গোলটা যখন আসলে হারি অবস্থা আর্জেন্টিনার, তারা তাদের মধ্যে রিয়েলাইজ করছে যে কি ম্যাচটা হেরে গেলাম কিনা, তখন এরকম একটা ক্রস এলো তাই না হেডে জন্য, দারুণ ভাবে রোমেরো ওই পজিশনে আসলে যখন একটা ফ্রি কিক কর্নার কিক হয়, রোমেরো কিন্তু তার জায়গা ছাড়েনি, যেটা হয়তো আপনি খেয়াল করেছেন, সে এক্সপেক্ট করছিল যখন লেফট সাইডে বল ছিল আর্জেন্টিনার পায়ে, সে তখন ছিল একদম ওই পাশে, যখন বলটা শিফট হয়ে প্যারাদেসের কাছে যায়, মেসি যখন যায়,
তখন সে তার জায়গাটা পরিবর্তন করে এই জায়গায় আসে। আর মেসি জাস্ট একদম পিং পয়েন্ট বল যেটাকে বলে, মানে সে ওয়ান সাইডে ছিল, ডিফেন্সের দুইজনের মাঝখান থেকে তাকে সরিয়ে নিয়ে যে একটা স্পেস ক্রিয়েট করে গোল, মানে দুর্দান্ত। এটাই আসলে আমি বলবো যে একটা মানে টার্নিং পয়েন্ট, মানে 1-2-79-তে তখনও স্বপ্ন দেখছে যে ইকুয়ালাইজার হবে বা হতে পারে, যেহেতু 10 মিনিট আরো তারপর নির্ধারিত সময়ের বাইরে আছে। আমরা এই গোলটা ফাইনালি দেখছি যে গোলকিপার কিন্তু সেভ দিয়ে দিয়েছিল, টাচ লেগেছিল আঙুলে, মানে সে আসলে সুপার ফর্মে চলে গেছিল। আসলে 3টা জেনুইন গোল বাঁচিয়েছেন, ম্যাকালিস্টার, আলভারেজ এবং মেসিটা পেনাল্টি। তো এই 3টা গোল মানে আপনার এটা কোনো কথাই ছিল না, দেওয়ার পরে আপনার তার বুস্ট আপ হয়ে যায়। তো একেবারেই গোল, মানে আলভারেজেরটা সেটা ঠেকিয়ে দিয়েছে। যাই হোক, আমরা দেখি তাহলে কখন সমতায় ফিরলো আর্জেন্টিনা, তাই না? যখন 83-তে, আর কয়েক মিনিটের মধ্যেই ফিরে গেল, মানে 80-তে শুরু হলে 83-তে আমরা দেখলাম যে সেই গোলটা হলো, যে গোলটায় একটা ক্লিন লিওনেল মেসির গোল, তাই তো? এত জটলার মধ্যে থেকে গোল নরমালি তার দ্বারাই সম্ভব। সে আসলে খুবই পাওয়ার জেনারেট করেছে এই বলটা কিন্তু আসলে মেসি দিয়েছে। আপনি দেখেন গোলটা হওয়ার আগে মেসি যখন ফার্স্ট ক্রস করে, তাকে কিন্তু 2টা প্লেয়ার সেইখানে ব্লক করার চেষ্টা করেছিল। যখন সে ক্রস করে একটা প্লেয়ারের পেটে লাগে, পেটে লাগার পরে বলটার অন্য জায়গায় জানে মেসির পায়েই গেছে, সেই বলটা আবার ক্রস করে ডিফ্লেকশন হয়ে লাউতারো মানে আপনার না দেখে বলকে আপনার একটা বলি সিস্টেমে মারে দিয়েছে। যখন বলিটা করে তখন আবার আলভারেসের কাছে আসে বলতে সেই বলটা ডিফিকাল্ট ছিল, সে বাম পায়ে বলটা ধরার চেষ্টা করে, কন্ট্রোল হয়, তখন আপনার জাস্ট খালি ডান পায়ে আরেকটা লে ব্যাক করে দেয় মেসির এই শুট। মানে এটা মানে রানিং বলে একটা টাচ দিয়ে জাস্ট মেসি পর্যন্ত সে আগায় দেয়, আর মেসি ওয়ান টাচে ফিনিশ করে। আসলে এইটা মানে আমার মনে হয় যদি গতি চেক করা হয়েছে কিনা জানি না, আসলে পেস কত ছিল হয়তো বা ওইভাবে করলে দেখা গেলে হয়তো বা বুঝতে পারতাম, কিন্তু এটা অনেক পাওয়ার ছিল, আমরা হয়তো বা দেখেছি। এই সব জায়গা থেকে আসলে মেসি অনেক গোল করেছে, এবং এরকম সিচুয়েশন থেকে মেসিকে আমরা বহুবার স্টেপ আপ করতে দেখেছি, যেখানে আর মেসির গোল আটকানোর সুযোগ নেই। ফ্রি কিকটাও তো দারুণ ছিল, যেটা বারে লেগেছে, তো সুতরাং ক্লিনিক্যাল ছিলই। পেনাল্টির সময় একটু নার্ভ কাজ করছে হয়তো লিওনেল মেসি। তবে এখানে 2-2 ফাইনালি, এবং সেখানে 85 মিনিট পেরিয়ে যায়, এক্সট্রা টাইমে খেলা ঢোকে, এবং তারপরে সেই মোমেন্টটা, এই যে সবকিছুই ঘটে গেল এত দ্রুত, সেটা হয়তো মিশর কিংবা ওই গোলটার কন্ট্রোভার্সি আছে। আমরা সেদিকে যদি দেখি একটু থার্ড গোলের দিকে, বা যখন আসলে গোলটা পেলো লিওনেল মেসি, আমরা গোলটা দেখি, তারপর সেটা নিয়ে ঘটনাগুলো আমরা দেখব। এই গোলটাও তো খুব মানে হঠাৎ করে, সময় তো ওভারঅলই কম ছিল। আপনি মিশর এই সিচুয়েশনটায় পুরো অল আউট অ্যাটাকে চলে যায়, আর সেই ক্ষেত্রে আলভারেজ মো সালাহ থেকে যখন বলটা উইন করার পরে সে আবার 2টা টাচ করে মেসি বলছিল যে আমাকে তুমি দিও না, লাউতারোকে দাও এই মাঝখান দিয়ে। যখন সে একটা মানে আউটস্ট্যান্ডিং থ্রো পাস দিল, তখন লাউতারো আপনার দেখেন ও কিন্তু ফার্স্ট ডিসিশন নেয়নি, সে কিন্তু বলটাকে কন্ট্রোল করে একটু ওয়েট করেছে। কেন জানেন? সে আগে খেয়াল করেছে ডি বক্সে কোনো প্লেয়ার, আমার সতীর্থ প্লেয়ার আসছে কিনা। আর এনজো কিন্তু যখন আলভারেজ বলটা উইন করে, সেইখান থেকে সে রানটা মেক করে, তার জন্য প্রায় 60-70 মিটারের একটা রান ছিল। তো সে যখন আসলে ডি বক্সে পৌঁছায়, তখন লাউতারো মার্টিনেজ আসলে তাকে দেখে এই যে আরেকটা আউটস্ট্যান্ডিং জিনিস করেছে এনজো, সে নিয়ার পোস্টে দেখিয়ে ডিফেন্ডারকে মানে ডিসকাস করে সে আবার পিছন দিকে চলে আসার বলটা মানে একটা ডস দেওয়ার মতো, ডিফেন্ডার সেখানে আর কি একটু মানে হয়ে যায়, কনফিউজড হয়ে যায়। এটা আপনি স্কিলের গল্প তো বললেন, কিন্তু আপনি যে বললেন যে বলটা উইন করা, আমরা সেই কমপ্লেইন্টের যদি দেখি যে ফাইনালি আসলে তারা যেটা নিয়ে অনেক কিছুই ঘটে গেল, এই গোলটার ঠিক আগ মুহূর্তে বলটা যখন আর্জেন্টিনা তারা নিজেরা পায়, আমরা সেই কমপ্লেইনগুলো এক একে দেখবো। ঠিক এই ঘটনার পরে মোহাম্মদ সালাহ যে তিনি প্রথমে রেফারিকে বললেন যে প্লিজ চেক ঘটনা ঘটেছে, তখন আপনার মনে হয়েছে কিনা রেফারি কেন অ্যাগ্রেসিভ ছিলেন? আসলে এই সিচুয়েশনটা আমার মনে হয়েছে যে হয়তোবা গোল তো অলরেডি গোল হয়ে গেছে, আমার মনে হয়েছে যে যদি আরেকবার চেক করতে হয়তোবা কি এটা কি ফেয়ার হয়েছে কিনা, এই জিনিসটা যদি হয়তোবা ভালো হইতো, তাহলে ক্লিয়ার হয়ে যেত সবার জন্য। রাইট, এটাই প্রশ্ন তুলছে সবাই, ভিআর কেন চেক করা হয় না? আমরা ছবিগুলো দেখি, কিন্তু আসলে এটা মানে দেখেন বলটা কিন্তু আলভারেজ অলরেডি উইন করে ফেলেছে। ওকে, ঘটনা সত্যি সেটা। এই ফ্রেমে অন্তত আলভারেজ বলে পা দিয়েছে সালার সামনে, আমরা তারপরে পরের ফ্রেম দেখি, তাহলে বলটা একটু বের হয়েছে, সালার কন্ট্রোলে কিন্তু বলটা ছিল নেই, তারও নেই, এবং ও বলটা বের করে আলভারেজ সামনে এগিয়ে যাচ্ছে, অলরেডি ওর পিছন দিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর পরের ফ্রেমটা দেখা যায় যে একটু এই যে পায়ে একটু
হ্যাঁ এই জায়গায় আপনি পাটা নিতে যে পাটা হ্যাঁ। বাঁধিয়েছে এই জায়গায় বলতে পারেন যে আসলে দুইটা জিনিস, এক অবভিয়াসলি পায়ে পা লেগেছে, কিন্তু তার সাথে বলটা কিন্তু সালার কন্ট্রোলে ছিল না। আপনি জানেন যে ডি বক্সের মধ্যে যদি বল কন্ট্রোলে না থাকে তাহলে আপনাকে পেনাল্টি দিবে না। আরেকটা সিচুয়েশন ক্রিয়েট হয় যখন গোলকিপারকে আপনি বিট করে যাবেন, তখন যদি আপনি বল টাচ করার পরে যদি বল কন্ট্রোলে নাও থাকে, তখন যদি গোলকিপার আপনাকে স্লাইড দিয়ে ফেলে দেয়, দ্যাট মিন্স পেনাল্টি। ওইটা কন্ট্রোল লাগে না, আপনি গোলকিপারের আগে বল অলরেডি টাচ করে ফেলেছেন। আর এই ক্ষেত্রে ফার্স্ট টাচটাই কিন্তু আলভারেসের ডি বক্সের ভিতরে সে উইন করে ফেলে। তা আমরা যেটা ফার্স্ট পিকচারে দেখলাম, তো সেকেন্ড পিকচার যেটা দেখলাম যে বলটা অলরেডি কন্ট্রোল হারিয়ে ফেলেছে মোহাম্মদ সালাহ। থার্ড কন্ট্রোল দেখা যায় যে আলভারেস অলরেডি বলটা বের করে ফেলেছে। হ্যাঁ, আমরা পরের ছবিগুলো দিয়ে সালাহ পড়ে গেছেন স্বাভাবিকভাবে, কিন্তু বলটা তার পায়ে স্বাভাবিকভাবে তখন ছিল না। এই যে পড়ে যাওয়ার পরে আবার বলটা উইন করে নাহলে তো আমার মনে হয় নাহলে তো এটা 100% চেক হইতো এবং 100% এটাকে নিয়ে বারে চেক করা হইতো। তো আপনি বলছেন যে এটাও রেফারির একটা ফেয়ার ডিসিশনই, বা সে না চাইলে এখন না যেতেই অল অ্যাবাউট পারে। তার ডিসিশন। এবং আমরা হয়তো যে আমি আপনাকে শুরু থেকেই বলছি যে আমরা ডিসকাশন করতে পারবো, আমরা অনেক দূর থেকে দেখছি। আসলে এই যে রুলস গুলো, এটা তো সবার জন্যই প্রযোজ্য এবং সবার জন্য এটা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা যদি এক ক্ষেত্রে হয়তো বা যদি চেক করতে, তাহলে দুই দিক থেকে এটা ক্লিয়ার হয়ে যেত। চেকটা কেন করা হয়নি এটা একটা প্রশ্ন। তাহলে তো চেক করে তিনি ডিসিশনটা দিতে পারতেন। আমি যেটা বললাম যে আলভারেস ফার্স্ট টাচটা তার পায়ে বল ছিল এবং সেই উইন করেছে। না, সেটা স্পষ্ট দেখা উইদাউট বলে তো আপনাকে পেনাল্টি দিবে না। তারপরে আবারও সেই যে ইয়েলো কার্ড পাওয়া এস্টেন কোচি, তাকে রেড কার্ড দেয়া হলো এবং স্বাভাবিকভাবেই তখন একটা জটলা তৈরি হয় এবং রেফারি স্বাভাবিকভাবে করা হতে বাধ্য হন মিশরীয়দের উপরে। আমরা ক্রস হ্যান্ড দেখেছি ওসামা হাসানের কাছ থেকে। তারপরে আমরা পুরোপুরি বয়কট মুডে তারা গেছে এবং তারা অনেক কথা বলেছে। আমরা আরও একটা ছবি যদি দেখি একেবারে শেষ, ততক্ষণে তো খেলা অলমোস্ট শুধু বাঁশি বাজার অপেক্ষা। গোলরক্ষক তাকে ইয়েলো কার্ড দেখানো হলো। আমরা আরো একটা ছবি যদি এই ছবিতে পুরোপুরি মিশর টিমকে মানে টিম জড়ো হয়েছে একসাথে, আমরা লাস্ট ছবিটা দেখলে বুঝবো ইয়েলো কার্ড। সো মানে অল ইজিপশিয়ান বা হোল ইজিপ্ট টিম ভার্সেস রেফারি, সেরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। আপনি ছোট করে একটু এক্সপ্লেইন করেন। না আসলে এরকম মানে টাইট সিচুয়েশনে আপনার মানসিকতা আপনি কখনোই ঠিক রাখতে পারবেন না, আপনি চড়াও হবেনই রেফারির উপরে। এটা লিগেল, এটা ওরা তো সিঙ্গেল ভাবে আসে নাই, দেখেন একটা দলগতভাবে রেফারিকে এসে চার্জ করেছে। এটা কিন্তু প্রফেশনাল, তারা যা করেছে একটা ইন্টেন্স মোমেন্টে হতেই পারে একটা ফুটবল ম্যাচে। তপু বর্মন, আরেকটা ম্যাচ নিয়ে কথা বলতেই হয়, সেটা কলম্বিয়া ভার্সেস সুইজারল্যান্ড। ম্যাচটা গোলশূন্য ড্র হয়, তারপর 4-3 জিতেছে, তাই তো কলম্বিয়া? হ্যাঁ আসলে এই ম্যাচটা আমি সুইজারল্যান্ড জিতেছে। এই ম্যাচটা আমি দেখেছি। আসলে উভয় দলে আপনার সেফ প্যাটার্নে ফুটবল খেলেছে এবং তারা দুইজন মিলেই আপনার ধরেন কলম্বিয়া হয়তো বেশি চাপিয়েছেন বারে, কিন্তু আসলে সবচেয়ে যেটা বড় সমস্যা এই কলম্বিয়ার যে গোল দেওয়ার মতো এক্স্যাক্টলি নাম্বার 9 তাদের টিমে ছিল না। দিয়াস খুবই চেষ্টা করেছে, হামেস খুবই চেষ্টা করেছে, কিন্তু আসলে সুইজারল্যান্ড অ্যাজ এ ডিফেন্ডিং তারা খুব ভালো করেছে। কিন্তু আমার কাছে একটা সময় যে 90 মিনিটস খেলার পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে এই টিম এই 30 মিনিটও গোল হবে না, যেটা কিনা ঠিক তাই হয়েছে। এবং তার সাথে তারা 3-4 পেনাল্টি টাইব্রেকার শুট আউটে সুইজারল্যান্ড জয়লাভ করে। ওকে, তবে আর্জেন্টিনা পেয়েছে সুইজারল্যান্ডকে কোয়ার্টারে, সেটা নিয়ে ছোট্ট করে এক লাইনে যদি বলেন। না আসলে আমার এখনো একটা ব্যাপার মনে পড়ে। আই থিংক 2014 সালের ওয়ার্ল্ড কাপে সুইজারল্যান্ডকে কিন্তু হারিয়েছিল হিগুয়েনের গোলে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সুইজারল্যান্ডের জন্য একটা প্রেসার ম্যাচ, এবং এই ওয়ার্ল্ড কাপে কোনো টিমকে আমরা আসলে ওরকম ভাবে দেখছি না যে একটা টিম পুরো ডমিনেট করে জিতেছেন। আপনি যদি ফ্রান্সকে আপনি বলতে পারেন প্যারাগুয়ের সাথে 1 গোলে জিতেছে। সো এই ম্যাচটা আপনি আর্জেন্টিনাকে অবশ্যই ফেভারিট না, আর্জেন্টিনাকে অবশ্যই ফেভারিট। এবং থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য আজকেও। তপুদা, এক্সপার্ট টেবিলে আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আবার কথা হচ্ছে। ভালো থাকবেন, জন্য